শেখ হাসিনাকে প্রত্যাবর্তন ভারত যদি না করে তাহলে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। তারেক রহমান মানে উনি মানে ওনার মানে একভাবে বলতে গেলে হার্ড বার্গেইন করো, মানে আরেকটু ওই আমরা কুমিল্লার ভাষায় আর কি আরেকটু জাতা দাও তাহলে কাম হয়ে যাবে, এরকম একটা এই টাইপের একটা লজিক সম্ভবত কাজ করছে। এরা এটা যদি এদের মাথায় হয়ে থাকে, আই হোপ আই এম রং, কিন্তু এরা যদি এটা ভেবে থাকে যে ভারতকে প্রেশারাইজ করে একটা বড় কিছু মানে আদায় করবে, এটা কিন্তু উল্টো এফেক্ট হয়। ভারত কিন্তু প্রথমে বন্ধুত্বের হাত বাড়ায় এবং অনেক কিছু মেনে নেয়, ভালোভাবে বললে অনেক কিছু। কিন্তু এই এটা যেই মুহূর্তে ইন্ডিয়ান সিস্টেমে এটা আসবে ফিলিংটা যে ये लोग हमको प्रेशराइज कर रहा है, মানে আমাদের উপর চাপ সৃষ্টি করছে, তখন কিন্তু এটার রেসিস্টেন্স সাংঘাতিক রকম একটা রেসিস্টেন্স তৈরি, এবং এটা অল পার্টি। এখানে কিন্তু ডেমোক্রেসি কিন্তু এটা অল পার্টি যে, এবং এখানে একটা জিনিস অনস্বীকার্য, এটা বলে লাভ নেই, এটা আমার কথা না। আপনি যে কোনো ইন্ডিয়ান পলিটিশিয়ানকে জিজ্ঞেস করুন, সে কংগ্রেস, কমিউনিস্ট, আঞ্চলিক দলগুলো, বিজেপি, যে শেখ হাসিনা সবারই বলেন, শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড, এবং এটা ইন্ডিয়ান ভ্যালিউজ এর মধ্যেই পড়ে যে ট্রাস্টেড फ्रेंड जो खास दोस्त है, वो उसके साथ गद्दारी नहीं कर सकता है। মানে যে এত মানে একেবারে পরিচিত মানে প্রমাণিত বন্ধু, তার সাথে বিট্রে করা যাবে না। তাই জন্য শেখ হাসিনাকে এদের ইচ্ছা মতো বন্দি বানিয়ে খাঁচার ভেতরে লক করে ওদের হাতে তুলে দেওয়া, এই গুড়ে কড়কড়া বালি। এইসব যদি কেউ আশা করে থাকে ভুল করবে। ভারত সরকার প্রত্যাহার করবে না। ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্টটা মারুফ ভাই আপনি বুঝবেন যে ভাই এখানে শেখ হাসিনা যখন এসছে, শি ওয়াজ নট কনভিক্টেড অফ এনিথিং, শি কেম হিয়ার এজ এ প্রাইম মিনিস্টার লুকিং ফর সিকিউরিটি, এবং দ্যাট রিকোয়েস্ট ফর হার সিকিউরিটি, ওনার সিকিউরিটির জন্য এই রিকোয়েস্টটা এসেছিল বাংলাদেশের আর্মি চিফের কাছ থেকে, এবং আমাদের আর্মি চিফের কাছে তার মাধ্যম দিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই জন্য দেখবেন যে শেখ হাসিনার প্লেন, বিমান, বাংলাদেশ মিলিটারি এয়ারক্রাফটে উনি যখন ল্যান্ড করেন, উনি কিন্তু পালম মানে যেটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিভিলিয়ান এয়ারপোর্টে ল্যান্ড করেননি, উনি মিলিটারি এয়ারপোর্টে ল্যান্ড করলেন হিন্ডনে, অ্যান্ড শি ওয়াজ রিসিভড বাই অজিত ডোভাল। যেহেতু পুরো ব্যাপারটা সিকিউরিটি রিলেটেড, এই জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কোনকে রিসিভ করলেন। এই জায়গাতে ভারতের বক্তব্য হচ্ছে যেভাবে পাঠিয়েছিলে ওইভাবে নিয়ে যাও, একটা মিলিটারি প্লেন পাঠাও, নিয়ে যাও, তারপরে নিয়ে গিয়ে উনি কোর্টে গিয়ে সারেন্ডার করবেন, সেই সুযোগ ওনাকে দাও, এবং তারপরে ওনার বিচারটা সুষ্ঠুভাবে হোক। এই একটা ব্যাপার ভারতের একটা বক্তব্য আছে এখানে। আর আপনি দেখুন আরো দুইটা পয়েন্ট বোধহয় বলছে যে শহীদুল করিম, আরো দুইটা পয়েন্ট বোধহয় বলছে। একটা হচ্ছে হাদির হত্যাকারী হিসেবে কেউ হয়তো ভারতে আছে, যারা আটক হয়েছিল বলে শোনা গেছিল তাদেরকেও ফেরত চাচ্ছেন, এবং অন্যান্য যারা পলাতক আছে তাদেরকেও ফেরত চাচ্ছে। তাহলে এই বিষয়টাই কি আসলে মুখ্য, নাকি আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন পেছনে বা আড়ালে কি অন্য কিছু আছে কিনা? না না, এদের আসল টার্গেট শেখ হাসিনা। ওই হাদির কিলার টিলার ঠিক আছে, আর হাদির কিলার যারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা হাদিকে হত্যা করে এখানে এসছে, হয়তো তাদের ফেরত দেওয়াও হতে পারে যদি ভারতীয়দের কাছে কোনো কনক্লুসিভ এভিডেন্স বাংলাদেশ অথরিটি ইতিমধ্যে দিয়ে থাকে বা দেয় যে এরাই হাদির কিলার, এদেরকেও তো ফেরত পাঠাতে পারে। হ্যাঁ, এদেরকেও তো ফেরত দিতেও পারে, মানে প্রত্যার্পণ করতেও পারে, এক্সট্রাডাইট করতে পারে। তা হাদির কিলার আর শেখ হাসিনা তো এক জিনিস হলো না, তাই না? মানে তো বলুন। শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু আমি এটা আপনাকে লিখে দিতে পারি, মানে আজকে যদি বাংলাদেশের এই চাপে পড়ে বা বাংলাদেশের এই সব মানে আবদার মাথায় রেখে যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত পাঠায়, হি উইল ফেস হেল ইন পার্লামেন্ট। কেন, ওনার সাথে শেখ হাসিনার যে সম্পর্ক তার থেকে অনেক বেশি সম্পর্ক গান্ধী পরিবারের সাথে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীকে মানে অবস্থা কাহিল করে দেবে পার্লামেন্টে, এবং ওরা ব্যাপারটাকে কিভাবে প্লে করবে জানেন? মানে মোদির যেটা বেসিক ইউএসপি যে ইজ এ স্ট্রং প্রাইম মিনিস্টার, তো ইতিমধ্যেই এই ইমেজে খুব ধাক্কা লেগেছে। মোদি যেভাবে ট্রাম্পকে বা ইউএস কে ডিল করেছে, তাতে করে অলরেডি কংগ্রেস চেঁচামেচি করছে যে মোদি নে গুটনা টেক দিয়া, তার মানে মোদি আর সারেন্ডার বিফোর ট্রাম্প, বিফোর নানাও ব্যাপারে। আজকে যদি এটা হয় যে বাংলাদেশের চাপে
মানে যেই ভারত সরকার এত বছর নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী চীনের চাপে, দালাই লামাকে চীনের চাপ উপেক্ষা করে, চায়নার মতো একটা পাওয়ার চাপ অপেক্ষা করে দালাই লামাকে এখানে রেখেছে, তারা বাংলাদেশের এই সরকারের চাপে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে। আর শেখ হাসিনাকে ফেরত মানে ওদের ইচ্ছা মতো দেবে কেন? শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। তারেক রহমান সে ভারতের কতটা বন্ধু, এই প্রমাণ তো আমরা আজ অব্দি পাইনি। ইনফ্যাক্ট আপনাকে একটা কথা বলি, 2001 সালে যখন এনার আম্মু অর্থাৎ বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হলেন, তখন তো তারেক সাহেব কিছুই না। তারেক সাহেব তখন পার্টিরও কিছু না, গভর্নমেন্টেরও কিছু না। তা সত্ত্বেও ওনাকে একটা ওয়ার্ম ওয়েলকাম দেওয়া হলো দিল্লিতে। উনি গেলেন, উনি আম্বানিদের সাথে বৈঠক করলেন, আর তারপরে উনি কি করলেন? উনি ফিরে গিয়ে হাওয়া ভবনে বসে চক্রান্ত করে 10 ট্রাক অস্ত্র আনার ব্যবস্থা করলেন। এটা তো আমার কথা না, বাংলাদেশের অথরিটিজ এই মর্মে মামলা করেছে, ওনাকে আসামি করেছে। হ্যাঁ, এখন হয়তো ওই মামলা কিছু উঠে যাবে বা ওইসব মামলা আর চলবে না, জমানা পরিবর্তন হয়েছে, উনি নিজে প্রধানমন্ত্রী হয়েছে, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইন দিস হোল কেস অফ 10 ট্রাকস ওয়েপন্স। এই অস্ত্রগুলি আসছিল কাদের জন্য? বাংলাদেশের জেহাদিদের জন্য, আর ভারতের আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য। একটা ব্যাপার আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে যেই দিন এই অস্ত্র আসছে, চিটাগাং পুলিশ জানতো না, কিন্তু ডিজিএফআই এর কিছু লোকজন জানতো, যারা ওখানে উপস্থিত ছিল। এবং 112 এফআইইউ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট চট্টগ্রামের, তারা এটার মধ্যে ইনভলভ ছিল। পরেশ বড়ুয়া নিজে চিটাগাং এ উপস্থিত ছিলেন, হোটেল হারবার ভিউ জিইসি মোড়, আমি স্পেসিফিক বলছি, ওটা নামে একটা হোটেল, পেছনে ওটা আলফার অফিস বেসিক্যালি। তখন ওই সময় আলফার একটা বাড়বাড়ন্ত, বাংলাদেশে তারা অবাধ বিচরণ ক্ষেত্র তাদের। তো এই জিনিসগুলি তো হয়েছে বিএনপির আমলে, যে ভারতের যারা দুশ্মন, হ্যাঁ, ভারতের যারা গোলমাল করে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। কখন দেওয়া হয়েছে? যখন শেখ হাসিনা পাওয়ারে আসার পর 96 এর পরে এই শান্তি বাহিনী চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যারা যুদ্ধ করছিল, তাদের তো ভারত চাপ দিয়ে ফেরত পাঠিয়ে পিস টক্সে বসিয়ে পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার ব্যবস্থা করেছে। তারপরে তুমি ভারতের পেছনে লাগছো। 2001-এ তোমার আম্মু পাওয়ারে আসলো, তুমি হাওয়া ভবনে বসে চক্রান্ত করে এই অস্ত্র আনছো, এই বিপুল পরিমাণ অস্ত্র তুমি আলফাকে দেবে ভারতে গোলযোগ পাকানোর। তো ভারত তোমাকে কি করে বিশ্বাস করবে? তো সেইটার প্রমাণ আজকে দিতে হবে তোমাকে। উই হ্যাভ টু বি অ্যাসিওর্ড যে তারেক রহমান ইজ আ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। শুনুন, এখানে একটা ব্যাপার বারুক ভাই খুব পরিষ্কার, এখানে যদি এরা ভাবে যে ওই আর্ম টুইস্টিং ওই সব করে ভারতে, একটা জিনিস কিন্তু ভারত অলরেডি এদের জানিয়ে দিয়েছে। আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখুন, আমার খুব পুরনো বান্ধবী, আমার কলিগ ঋতু সারিনের একটা স্টোরি আছে। শি ইজ এ ভেরি ভেটারান জার্নালিস্ট। এটা অন্য কেউ লিখলে আমি গুরুত্ব দিতাম, কিন্তু ফরেন মিনিস্ট্রির লোকজনকে কোট করে বলেছে যে এক্সট্রাডিশন নিয়ে যদি বাংলাদেশ চাপাচাপি করে, উই উইল লিভ ইট টু দ্য কোর্টস, ইন্ডিয়ান কোর্ট উইল ডিসাইড শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করা যায় কিনা। তার মানে এক কথায় বুঝতে পারছেন, ওই আমরা বলি না কথায় কথায় বাঙালিরা হাইকোর্ট দেখাইছো, ইন্ডিয়া কিন্তু হাইকোর্টটা দেখিয়ে দিয়েছে অলরেডি, যে ও তোমরা যদি শেখ হাসিনার প্রত্যার্পণের উপর গুরুত্ব দাও, তো ইট উইল বি লিগালি এক্সামিন্ড, ইট ইজ এ লিগাল প্রসেস। তো তোমরা কিভাবে শেখ হাসিনাকে ট্রায়াল করেছো, কি করেছো, সব ডেটা পাঠাও আমাদের কোর্টে, এটা উই উইল সিক লিগাল ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তার মানে এক কথা হাইকোর্ট দেখিয়ে দেওয়া যে বাবা। আরেকটা জিনিস বলা হয়েছে, দেখবেন যে এই 21 থেকে 26-এর মধ্যে যদি তারেক রহমানের ভিজিট না হয়, তাহলে এরপরে মোদির আর সময় নেই। আমি এটা বিশ্বাস করতে পারি না যে 26শে অগাস্টের পর মোদি পুরো সময়টাই বিদেশে থাকবে। আই ডোন্ট বিলিভ ইট। এটা বেসিক্যালি বাংলাদেশকে একটা এক রকমের আলটিমেটাম। দিস ইজ দ্য ডিপ্লোমেসিতে বলে সিগন্যাল ল্যাঙ্গুয়েজ। ইটস এ সিগন্যাল, ইটস নট এ ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ, যে ভাই এর মধ্যে যদি তুমি ইন্ডিয়া না আসো, তাহলে আফটার দ্যাট ইট উইল নট বি বিজনেস অ্যাজ ইউজুয়াল। এক কথায় তুমি ইন্ডিয়াতে আসবে না, এত কায়দা কানুন করবে, তো এরপরে তাহলে আর বিশেষ খাতির টাতির যেগুলি আমরা মাঝে মাঝে করে থাকি, যে আমাদের নিজের অসুবিধা সত্ত্বেও ডিজেল দেওয়া, অমুক করা তমুক করা, এগুলি কি করে হয়টা, এগুলি চিন্তা ভাবনার বিষয় চলে আসবে নানা রকম। সবাইরই তো ভাই কিছু না কিছু কার্ড থাকে, তাই না? হ্যাঁ, আর তাইলে এই জায়গাটায় দাদা, আপনার কথা অনুযায়ী যদি এমন হয় যে আসলে শেখ হাসিনার ফেরত দেওয়া বা এই যে তিনটা দাবির কথা বলা হয়, সেই কারণে অনুকূল পরিবেশ নেই,
এইটা কি আসলে একটা বাহানা, নাকি এর আড়ালে আসলে তারেক রহমান যাতে ভারতে না যায়, না যেতে পারে, সেই ক্ষেত্রে অন্য কোনো কিছু থাকতে পারে কিনা? আপনার কোনো আমি এটা কিছু আমি একটা ব্যাপারে ডিসকাশন আছে কিনা? নিশ্চিত, এই পুরো খেলাটা খেলছে খলিল, পেছন থেকে ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে তারেক রহমান রাষ্ট্রপতি হতে দেননি, কেন তারেক রহমান বা বিএনপি রাজি না হলে ইউনূস তো নির্বাচনে দাঁড়িয়ে হেরে যেত। শুধু জামাত এনসিপির ভোটে তো উনি জিততে পারবেন না, অঙ্কই মানে ইলেকট্রাল অ্যারিথমেটিক তাই বলে। তো তারেক রহমান ওনাকে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে পিছিয়ে গেছেন, ওনাকে রাষ্ট্রপতি, আমেরিকানদের চাপ সত্ত্বেও ওনাকে রাষ্ট্রপতি করেনি। এই গোলমালের মূল কারণ বাংলাদেশের রিয়েল ভিলিয়ান হচ্ছে ইউনূস। হ্যাঁ, বলে না, হ্যাঁ, যে গ্রামে ওই কিছু লোক থাকে দেখবেন যে যারা সবসময় গোলমাল পাকায়, কিছু না কিছু করে, বলে প্যাঁচ লাগাইতেছে। ইউনূস হচ্ছে বাংলাদেশের প্যাঁচ লাগাই না মাস্টার, আর খলিল হচ্ছে তার নাম্বার 2। এরা দুজনেই আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, এবং এরা এখানে বসে এই গোলমাল। তো ইউনূস রাষ্ট্রপতি হতে চেয়েছিল, পারেনি। উনি এখন এইভাবে গোলমাল করে ইন্ডিয়ার সাথে তারেকের একটা রিলেশন যদি ভালো হয়ে যায়, তাহলে তো আর তারেক অন্য কারো উপরে অত নির্ভরশীল হওয়ার কোনো কারণ নেই। ইউনুস যেটা চায়, এবং এখানে পাকিস্তানিদের একটা খেলা আছে। পাকিস্তানিরাও চায় যে ইন্ডিয়া কে সাথ আচ্ছা রিস্তা হোগা তো হাম कैसे इसको संभालेंगे, আমরা কি করে এই। এবং আপনি লক্ষ্য করুন যে 6 জন ডিজিএফআই এর অফিসার পাকিস্তান ভিজিটে যাচ্ছে। এই ঘন ঘন আর্মি আর্মি কিন্তু খুব পাকিস্তানের সাথে খেলছে, টার্কির সাথে খেলছে, এবং এই আর্মি এখন একটা মেজর ফ্যাক্টর। তারেক রহমান আর্মিকে জমের মতো ভয় পায়। তার কারণ আপনি দেখুন, উনি তো এসএফএফ সিকিউরিটি রাখেন না, উনি নিজের একটা সিকিউরিটি সিএসএফ ওই ছেলেদের দিয়ে সিকিউরিটি করেন। ও আগেও আর্মির হাতে উনি মারধর খেয়েছেন, ওনার আম্মুর যখন গদি চলে যায় তারপরে। তো এখানে নানা রকম ফ্যাক্টর। তারেক রহমান ইজ এ ভেরি ইনসিকিউর প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এবং উনি এইসব ভয়ে আছেন, এই টানাপোড়েনের মধ্যে আছেন, একদিকে এ টানছে একদিকে ও টানছে। তো যাই হোক, একটা ফয়সলা উনি করেছেন যে উনি নিজের দল থেকে সিনিয়র লিডার তাকে ইয়ে করবেন, হ্যাঁ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি করবেন। আরেকটা জিনিস উনি করেছেন যেটা খুব তাৎপর্যপূর্ণ, যে সালাউদ্দিনকে হোম থেকে সরিয়ে এলজিআরডির মিনিস্টার করছেন। এটার পেছনে অনেক অনেক ব্যাখ্যাতে, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ আজকে আলোচনার বিষয় সেটা না। কিন্তু মানে এখানে এই ভারতের সাথে গোলমালটা যেটা পাকানোর পেছনে খুব বড় ভূমিকা হচ্ছে খলিল সাহেবের, এবং পেছন থেকে ইউনুস। এরা গোলমাল পাকিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা রিলেশন খারাপ করলে, এই যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম বাংলাদেশে কাজ করে না, এদের রাজনীতি বাইরে তারেক রহমান যেতে পারবে না। এবং এই রাজনীতিটা চলতে থাকলে এই এনসিপি, আপনি দেখুন সব থেকে বেশি তারেক রহমান যাতে দিল্লি না যায় হইচইটা কে করছে? এনসিপি। এনসিপি কারা? ইউনুসের লোকজন, এই নাইট টাইটরা। যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তারেক রহমান দিল্লি যেতে পারবেন না, কমান্ডিং টোন। তোমার জি। মিয়া আসে 3টা এমপি, তুমি এমন ভাবে প্রাইম মিনিস্টারকে বলতে, যেমন প্রাইম মিনিস্টার তোমার কৃতদাস। তো এইসব অনেক খেলা এখানে কাজ করতেছে, বুঝতেন? আর একটা দাদা, একটা ইনফরমেশন আজকে সকালে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বললে আমি যে জিনিসটা একটু জানলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার, বিশেষ করে এই যে আপনার সেই খলিলুর রহমান, তারা চাচ্ছিলেন যে এমন একটা আবহ তৈরি করতে, শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে আসবেন, সেটা ফোকাসটা এমন ভাবে করতে দেশের ভিতরে এবং বাইরে, যে তাদের চাপে শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হয়েছে ক্রেডিটটা নেওয়ার জন্য। এখন যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বিশ্ব দরবারে যে তিনি নিজে যাবেন, তাদের ক্রেডিট নেওয়ার পরিকল্পনাটা ভেস্তে গেল। এই আক্রোশটা এখন তারা ভারতের উপরে দেখাচ্ছে। আপনি কি এটার যৌক্তিকতা পান কিনা? না না, এরা তো ভারতের উপর ক্ষিপ্ত যে ভারত কেন শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দিয়েছে। আরে ভাই, এটা তো ভারত অর্গানাইজ করেনি। হু অর্গানাইজড ইট? মারুফ ভাই, আপনি দিল্লিতে আসলে দেখবেন যে এই উপমহাদেশে বড় বড় ওয়েস্টার্ন মিডিয়া, জাপান, বড় বড় বিভিন্ন দেশের মিডিয়া, যাদের মেইন করেসপন্ডেন্ট বা ব্যুরো চিফ তারা সব দিল্লিতে। হ্যাঁ, তারপরে জি। বাংলাদেশে এক একজন স্ট্রিঙ্গার নেয়। একমাত্র আমি যে অর্গানাইজেশনে দীর্ঘ 17 বছর কাজ করেছি, বিবিসি, দে আর দ্য অনলি ফরেন অর্গানাইজেশন টু দ্য বেস্ট অফ মাই নলেজ যাদের একটা ফুল ফ্লেজেড সেট আপ ঢাকাতে আছে। তার একটা বড় কারণ ছিল যে দীর্ঘকাল বিবিসির বাংলা সার্ভিস ছিল অতীব জনপ্রিয়। হ্যাঁ,
এবং তার জন্য তাদের বাংলাদেশে অনেক লোকজন রাখতে হতো, এমনকি তারা ঢাকার বাইরেও চিটাগাং স্ট্রিঙ্গার রাখতেন। বিবিসি ছাড়া অন্য কোনো ফরেন অর্গানাইজেশনের দু একজন স্ট্রিঙ্গার বাদে, মানে খুব বড় মাপের ব্যুরো টিউরো ফুল ব্যুরো কিছু নেই, এই সব ফুল ব্যুরো টিউরো সব দিল্লিতে, ন্যাচারালি সাউথ এশিয়ার কেন্দ্রবিন্দু ইন্ডিয়া। তো এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে কজন ইন্ডিয়ান আপনি খোঁজ নিয়ে দেখুন, ম্যাক্সিমাম দে আর অল ফরেন করেসপন্ডেন্টস। হ্যাঁ, ওদের অফিস বিয়ারারও ফরেন। তো এদের কাছে পিওরলি জাজিং ফ্রম মিডিয়া পয়েন্ট অফ ভিউ, শেখ হাসিনা ইজ এ ভেরি বিগ স্টোরি। আমি এত বছর সাহেবদের সাথে কাজ করেছি, রয়টার্স 30 বছর, 17 বছর বিবিসি। ফর দেম দিস ইজ এ ভেরি বিগ স্টোরি, এক্সেপশনাল ব্রেভারি। একটা সিম্পল উদাহরণ মারুফ ভাই আপনাকে দিই। এরকম ভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে ধরুন রাষ্ট্রপতি হাফেজ আল আসাদ, তাই তো, বা বাশার আল আসাদ, যে প্রেসিডেন্ট আসাদ অফ সিরিয়া, এখন সে রাশিয়াতে আছে। রিসেন্টলি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আসাদ সাহেব, উনি তো আপার মতো ছোটখাটো বাঙালি মহিলা, ট্র্যাডিশনাল ওই টাইপের না, লম্বা চড়া লোক, ডাক্তার মানুষ, অনেক হইচই করে কথা বলতেন। উনি মানে ডেথ সেন্টেন্স মাথায় নিয়ে সিরিয়াতে ফিরবেন? কোনোদিনই না। এই জায়গাতে দিস এ ভেরি বিগ স্টোরি, যে একটা ট্র্যাডিশনাল মহিলা, বাঙালি মহিলা, শাড়ি টাড়ি পরেন, হ্যাঁ, প্রায় 80 বছর বয়স, যার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে একটা কুতে, হ্যাঁ, সেই মহিলা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরছেন। দিস এ স্টোরি অফ এক্সেপশনাল কারেজ। মানে অন্তত ওয়েস্টার্ন মিডিয়া সেবে দিচ্ছে। এই জন্য আপনি দেখবেন যে শেখ হাসিনা যেদিন দেশে যাওয়ার করবে, 40-50 জন সাংবাদিক, এই দিল্লি বেসড ফরেন প্রেসের লোকজন। এখন আলটিমেটলি ঢুকতে পারবেন কিনা বাংলাদেশ মিশন, তাদের ভিসা দেবে কিনা সেটা আমি জানি না। ইন্ডিয়ান অনেক মিডিয়া যাদের উনি ইন্টারভিউ দিয়েছেন আমি জানি, এই যে এনডিটিভিতে উনি দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা করেছিল ওকে আমি চিনি, আমি বইন বলি ওকে, বইন মানে বইন আর কি আমাদের, नेहा चंद्र। वो तो लाभाচ্ছে যে বাইনজি वापस जाएगा तो हम भी বাইনজি के साथ बांग्लादेश जाएंगे। तो আমি ওকে বলেছি, अरे बेवकूफ, पहले तुमको बांग्लादेश वीसा देगा क्या वो पता करो, नहीं तो अभी ভিসা निकाल लो। কারণ পরে তুমি শেখ হাসিনার সাথে যাবে, বাংলাদেশ গভর্নমেন্ট তো ভিসা দেবে না। বাংলাদেশ গভর্নমেন্ট নিশ্চয়ই চাইবে না যে শেখ হাসিনা 40-50টা ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকবে। she becomes the focal point of the story। কিন্তু সেইটাও তো তাহলে বড় একটা বিশ্ব মিডিয়ার জন্য বড় একটা সংবাদ হবে। ভয় পাচ্ছে যে শেখ হাসিনা 40-50 জন ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকলে মানে ব্যাপারটা কোন দিকে খেলাটা যাবে তো সবাই বুঝতে পারছে। শেখ হাসিনা ইজ দি স্টোরি, শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার, শি টেক্স দ্য স্টেজ। স্টেজটা তো উনি দখল করে ফেলবেন, বাকি সব তো হচ্ছে আপনার সাইড প্লেয়ার। মানে উনি হয়ে যাবেন ওখানে অমিতাভ বচ্চন, আর বাকি সব হচ্ছে ওই 2 মিনিটের রোল করে, 4 মিনিটের রোল করে, ওই অবস্থা হবে তাদের। তো এই জন্য এরা এখন ফাপড়ে পড়েছে যে আসলেও বিপদ, না আসলেও বিপদ, হ্যাঁ, এই বেডি নিয়ে কেমনে সামাল দেই। এই জন্য এখন নানা রকম প্যাচ ট্যাচ লাগিয়ে, আমার 2-1 বাংলাদেশের বইনরা আছে তো খুব বড় বড় মাপের লয়ার, তারাই আমাকে বলছে যে দাদা এটা ইচ্ছা করে প্যাচ দিতেছে যাতে উনি না আসেন, উনি ইন্ডিয়াতে থাকেন, যেমনে আসে এমনি থাকুক, উনি আসলে এরা নানা রকম প্যাচে পড়বে। আর শেখ হাসিনাও বিচক্ষণ রাজনীতিবিদ, এত বছরের অভিজ্ঞতা, উনি এটা বোঝেন যে আমি গেলে, হ্যাঁ, আমাদের লোকজনের মানে ইন্ডিয়ান সিকিউরিটি সেট আপের একটা ভয় আছে যে উনি আসলে ওনাকে হয়তো পাকিস্তানি আইএসআই এর লোকজন একটা হিট ফিট করতে পারে, হামলা কর सकता है। কেন এদের কাছে পাকিস্তানিরা তো ইরেশনাল পিপল, ওদের কাছে একটা ধারণা এখনো আছে যে শেখ মুজিব গদ্দার, মুল্ক তোড় দিয়া মানে পাকিস্তান ভেঙেছে, খানদান কো খতম কর দো। এখানে আবার আরেকটা জিনিসও হতে পারে যে ওরাই হয়তো আইএসআই এর টেরোরিস্ট, এই 6 জন বলে ঢুকেছে, একটা রিপোর্ট আমি দেখলাম, আমাদেরও কাছে রিপোর্ট আছে, আমাদের বাংলাদেশের এনএসআই এর কাছে রিপোর্ট আছে যে 6 জন মানে পাকিস্তানি এলিমেন্টস তারা ঢুকেছে ওই নেপাল থেকে বাই রোড নর্থ বেঙ্গল হয়ে, মানে নর্থ বেঙ্গল মানে ইন্ডিয়ান নর্থ বেঙ্গল হয়ে বাংলাদেশে ঢুকেছে, ওই চ্যাংরাবান্ধা ওই সব সাইড দিয়ে। এর মধ্যে 4 জনকে আইডেন্টিফাই করা গেছে, এরা লস্করে তৈয়বা বা জামাতুদ্দোয়া ওদের মানে মানে অপারেশনস এর লোক, মানে টেররিস্ট আর কি এক কথায়। আমাদের লোকজনের ধারণা যে মানে এটা হয়তো শেখ হাসিনা ইজ হাই ভ্যালিউ টার্গেট, কিন্তু আবার অনেকে বলছেন, যেমন বিশেষজ্ঞ বাংলাদেশের এবং আমাদের ছোট ভাই
আমিনুল হক পলাশ, তার সাথে একটু আগে কথা হচ্ছিল আপনার প্রোগ্রামে আসার আগে। ও বলছে না দাদা, এরা হয়তো তারেক রহমানকে মেরে দিয়ে ওই 80-81 যেমন জিয়াউর রহমান মানে ওরকম একটা গোলমাল পাকানোর জন্য একটা chaos সৃষ্টি করতে পারে। হ্যাঁ, পাকিস্তান মে ডু দ্যাট অলসো। কারণ শেখ হাসিনাকে মেরে দিলে যে ফ্লো উঠবে দেশে, আওয়ামী লীগের পক্ষে এটা সামলাতে পারবে না এরা। সেই জন্য এটা হতেই পারে যে ওরা তারেক রহমানকে ওরাই মার্ডার করালো ওর বাপের মতো করে, ইন্ডিয়ার উপর ব্লেমটা দিলে এরা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া তোলার জন্য, এবং এইসব করে জামাতের পক্ষে হাওয়াটা নিয়ে আসলো। কারণ জামাতের জন্য ব্যাপারটা কি জানেন, এটা পলাশের বক্তব্য, যে জামাতের জন্য ব্যাপারটা হচ্ছে আমি নেই তো কামি নেই, এটাই ওদের বেস্ট সময়। এবং ইলেকশন করে এত ফেভারেবল অবস্থায় জামাত ওই 60-70টা সিট, তার মানে জামাত নর্মাল ওয়েতে বাংলাদেশে ক্ষমতায় আসার কোনোদিন কোনো সম্ভাবনা নেই। এটা জামাতের লোকজন বোঝে, তাদের অ্যাসেসমেন্ট আছে, পাকিস্তানও এটা বোঝে। তো ওই ইলিগাল একটা কিছু করে এরা মার্ডার করে দিয়ে দেশে ক্যাওস করে মিলিটারি রুল টুল, আর মিলিটারির মধ্যে জামাতের কন্ট্রোল এখন অনেক বেশি আগের তুলনায়। এই ধরনের একটা ব্যাপারের কথা কিছু কিছু বিশেষজ্ঞ আমিনুল হক পলাশের মতো এরাও বলছে। তো যেই কারণেই হোক, এই লোকজন যারা ঢুকেছে এরা তো বাংলাদেশে টাঙ্গাইলের চমচম বা কুমিল্লার রসমালাই খেতে আসেনি এই পাকিস্তানিরা, সাজিদুর রহমান এন্ড কোম্পানি, কিছু একটা গোলমাল করতে এসছে। তাই জন্য এইসব একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার একটা লেজিটিমেট কনসার্ন আছে। তবে বাংলাদেশ এই যে দর কষাকষিটা করছে, এটা খলিল সাহেবের খেলা, এবং এদের আলটিমেট খেলাটা হচ্ছে ইউনুস খলিল এই গং ইন্ডিয়ার সাথে কোনোভাবে যাতে রিলেশনশিপটা নর্মালাইজ না হয়। এটা হলে তারেক রহমানের একটা সলিড ভিত্তি নিজস্ব হয়ে যাবে। এরা তাহলে তারেক রহমানকে মানে তারেক রহমানের এদের উপর নির্ভরশীলতা, আমেরিকার উপর নির্ভরশীলতা কমে যাবে। দিস ইজ দ্য গেম, ইটস এ লার্জ জিওপলিটিক্যাল গেম, তার মধ্যে এইটা একটা ব্যাপার। ওই যে একদম না, একদম শেষ করব আমি। আরেকটা প্রশ্ন, আমরা যদি ধরে নেই আজকে কালকের মধ্যে কোনো একটা পরিবর্তন হলো নতুন কিছু সিদ্ধান্তের জায়গায়, সেই ক্ষেত্রে যেই কথাটি কদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে তারেক রহমান যদি 21 থেকে 26 তারিখের মধ্যে ভারতে যান কিংবা আগে পরে যখনই হোক, তখন অন্য আলোচনার সঙ্গে বা অন্য আলোচনার ক্ষেত্রে শেখ হাসিনার ইস্যুটা তারেক রহমান এবং নরেন্দ্র মোদীর বৈঠকের মধ্যে কতটা গুরুত্ব পাবে, কিভাবে গুরুত্ব পেতে পারে, নাকি আদৌ পাবে না? কেউ কেউ বলছেন এটা কোনো বিষয়ই হবে না। কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে যদি কোনো কারণে শেষ পর্যন্ত তারেক সাহেব আসেন এবং তারেক সাহেবের সাথে নরেন্দ্র মোদীর কথা হয়, তারেক সাহেব ইস্যুটা তুলতে পারেন যে হোয়াট অ্যাবাউট হার এক্সট্রাডিশন। ইন্দিরা মানে নরেন্দ্র মোদী সেখানে খুব ক্লিয়ার কি উত্তর দেবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি। তারেক সাহেব কি বলবেন এটা আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল। নরেন্দ্র মোদী কি বলবে যে কানুন হ্যাঁ কানুন কে মোতাবেক হোগা। তারেক সাহেব মানে ইট উইল বি অ্যাকর্ডিং টু ল। আজকে যেটা আপনি দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেসে ঋতু সারিনের স্টোরি আছে, অন্য ইন্ডিয়ান জার্নালিস্টরা বাংলাদেশ অত জানে না, কিন্তু ঋতুর খুব ভালো কানেকশন ফরেন মিনিস্ট্রিতে, বলেই দিয়েছে যে শেখ হাসিনা's extradition will not be decided at an administrative or a diplomatic level. It will be decided by the courts in India. তার মানে বাংলাদেশে হাইকোর্ট দেখাইছো, বাংলা হাইকোর্ট দেখাই দিছে তোমার যে তুমি দাও এটা, উইল কনসিডার ইট লিগালি, উইল সিক লিগাল ওপিনিয়ন ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ব্যাপারটা ওই জায়গাতে থেকে যাবে। তাই জন্য তারেক রহমান বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ এখন ইন্ডিয়াকে অনেক কারণে প্রয়োজন। এই ট্রাম্প বা আমেরিকানরা অনেক কায়দা কানুন করছে বাংলাদেশকে ব্যবহার করে মায়ানমার সিভিল ওয়ারে ইন্টারভেন করার জন্য, ওখানে গেরিলাদের অস্ত্র দেওয়ার জন্য। কিন্তু এরা তো বাংলাদেশের যেটা প্রয়োজন, এরা তো মানে ট্রাম্প চাচা তো তারেক সাহেবকে 5 লিটার ডিজেলও দেয়নি, ডিজেলটা দিয়েছে কে? আলটিমেটলি মানে দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, তাই না? তো এই জন্য আপনাকে দেখতে হবে তারেক সাহেব মানে ইন্ডিয়া নিডস বাংলাদেশ, বাংলাদেশ নিডস ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ভালো রাখতে পারলে তারেক সাহেবেরই লাভ। ওনার মানে উনি দেশের স্থায়িত্ব স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেক বেশি সহযোগিতা ইন্ডিয়ার থেকে পাবেন। আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমেরিকা এই জায়গাতে ঘাঁটি গেড়ে ওই চীনকে আটকাবার জন্য মায়ানমারে গোলমাল পাকাবে যাতে ওখানে মায়ানমারের সরকার ফেলা যায়। ইন্ডিয়াকে এই লাইনে আনতে পারেনি বলে বাংলাদেশকে ভর করেছে।
তো তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যেটাই করবেন আমরা আশা করব বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে করবেন। ওই মার্কিন চাচাদের কথা মাথায় রেখে যদি কিছু উনি করেন, উনি কিন্তু পেঁচে পড়বেন।